তোর মতো মেয়েকে নিয়ে দেশের কি হবে? ভবিষ্যৎ অন্ধকার। মাইকেল মধুসূদন দত্তকে মাইকেল চৌধুরী বানায়, তাও আবার অলসতা আর নাম বড়, তাই লিখতে ইচ্ছা হয় না। এই অজুহাত। বোর্ড পরীক্ষায় কি করবি? তারপর হঠাৎ পকেট থেকে ফোন বের করে ছবি তুলতে লাগলো খাতার। চোখ বড় করে জিজ্ঞাসা করলো বেলা। তোর গাধামির স্মৃতি রাখছি, ভবিষ্যতে তোর বাচ্চা কাচ্চাকে দেখাবো। তারাও জানবে তাদের অভাগী মা কত ভালো পড়াশোনা করেছে। সাথে তোর বাংলা টিচারকে একটা লাল সালাম দিয়ে আসা প্রয়োজন। ছাত্রী পরীক্ষার খাতায় মাইকেল চৌধুরী লিখেছে। ব্যাপারটা কি দারুণ! বাংলা সাহিত্য তো পারলে খুশিতে আত্মহত্যা করবে। ঠোঁট উল্টায় বেলা, জোর গলায় বলে, আপনার জানা উচিত। ইফিসিয়েন্সি, তাই না? তাহলে এটাও বল, গুলশান সোসাইটিতে বুলডোজার দিয়ে বিল্ডিং না ভেঙে বিল্ডিংয়ে বোমা মারলে সময় বাঁচবে। ইটস ইফিসিয়েন্ট। বেলা ভাবুক গলায় দিগন্তকে শুধালো। এটাও ঠিক, কিন্তু এতে কি মানুষের ক্ষতি হবে দিগন্ত ভাই? বিরক্তিকর চাউনিতে কিছুক্ষণ বেলার দিকে চেয়ে রইল দিগন্ত। উত্তর করল না ওর প্রশ্নের। উত্তরের আশায় এখনো দিগন্তের মুখের দিকে তাকিয়ে আছে দিগন্ত। অনেকক্ষণ পর দিগন্ত ভারী আওয়াজে বলে, মাথায় গোবর নিয়ে ঘুরিস তুই? চল, সময় নেই আমার। তোকে নামিয়ে দিয়ে আসবো। বেয়াদব মেয়ে, সামনে পরীক্ষা, পড়াশোনা না করে ঘুরে বেড়াচ্ছিস। আর কিছুই বলবো না তোকে, তোর বাপ ধরবো। চমকে ওঠে বেলা, মিনমিন গলায় বলে, বাড়িতে বলবেন না দিগন্ত ভাই, আম্মু মারবে আর দাদি অনেক পচা কথা শোনাবে। বেলার এক হাত ধরে বাড়ির জন্য পা বাড়াতে বাড়াতে ঘাড় বাঁকিয়ে দিগন্ত বলে, তোর দাদির এক পা মাটিতে, তাও মুখের ধার কমে না কেন? বুড়িটাই তোর বাপের মাথা নষ্ট করে। তারপর আস্তে করে বিড়বিড়িয়ে বলল, সাথে একটা নাতিন লেলিয়ে দিয়েছে। মনে ধরেছে ছোটজনকে, ব্যাককল বুড়ি লেলিয়ে দিয়েছে মেজজনকে। আমার জীবনের চির দুশ্মন এরা। বেলার এখন চরম সময় কাটছে। দিনরাত টেবিলে বসে বইয়ের খাতায় মুখ গুজে রয়েছে। চেয়ারে বসে দুপা ছড়িয়ে দিয়ে গা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পড়ছে বেলা। পুরো রুমে গুনগুন পড়ার আওয়াজ ভেসে বেড়াচ্ছে। দুধের গ্লাস হাতে রুমে আসলো বানি। বেলার সামনে গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, ঝটপট খেয়ে নে। পড়া থামিয়ে ভার মুখে তাকালো বেলা। কোনো বাক্য ব্যয় না করে বানির হাত থেকে গ্লাসটা নিয়ে এক ঢোকে সম্পূর্ণ দুধটুকু খেয়ে নিল। আচানক বেলার এত পরিবর্তনে অবাক হলো বানি। মুখ ফুসকে বলে ফেলল, এ কি, তুই কোনো গাইগুই ছাড়াই দুধ খেয়ে নিলি আজ? তারপর আবার বেলার মাথায় হাত বুলাতে বুলাতে অস্থির গলায় বলল, বেলা বোন, তোর শরীর ঠিক আছে তো? বেশি চাপ নিয়ে পড়তে হবে না। হয়েছে, অনেক পড়েছিস। চল এখন আমার সাথে একটু বাইরে থেকে হেঁটে আসি। বেলা হাতের গ্লাসটা টেবিলে রেখে বানির কোমর পেঁচিয়ে ধরল। কান্নারত গলায় বলল, আর মাত্র 3 দিন, তারপর তুমি আমায় ছেড়ে চলে যাবে। তোমাকে ছাড়া কিভাবে থাকবো আপা? আমার খুব কষ্ট হচ্ছে। এতক্ষণে বুঝলো বানি। বেলাকে ভালোভাবে জড়িয়ে ধরে মাথায় একটা স্নেহের চুমু এঁকে দিল। নরম গলায় বলল, বোকা মেয়ে, এগুলো ভেবে মন খারাপ করে বসে আছিস? 2-1 দিন পর পরই আমি টুক করে চলে আসব। আর তোর মন খারাপ লাগলে, আমার কথা মনে পড়লে চলে যাবি ও বাড়ি। আপা কি তোকে একা ছাড়বে নাকি? যত যাই বলুক, বেলার মন এখন ভীষণ খারাপ। বাণীকে জড়িয়ে রেখে চোখের পানি বিসর্জন দিচ্ছে। বাণী মুচকি এসে বড় আপা পাগল বোনটাকে আদর দিতে শুরু করলো। বেশ খানিক সময় নিয়ে বেলাকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে যাওয়ার জন্য সক্ষম হলো। তারপর দু বোন খুনসুটি করতে করতে ছাদের দিকে হাঁটা ধরলো। দিগন্ত বেলা নেমে এসেছে ধরণী গাত্রে। সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে গড়িয়ে পড়ছে, আর সেই সোনালি রোদে চারপাশ ঢেকে গিয়েছে এক অদ্ভুত রঙের আবেশে। না ঠিক লাল, না ঠিক কমলা। গ্রামের মেঠো পথ ধরে ফেরা গরুগুলোর গলায় বুনো ঘণ্টার শব্দ বাজছে নরম সুরে। ঝুনঝুন শব্দটা একটা স্নিগ্ধ আবহ তৈরি করছে চারপাশ জুড়ে। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে মেঘের স্নিগ্ধ রেখা।
রেখাচিত্র। সূর্যের শেষ আলো তাদেরকে রাঙিয়ে তুলেছে আঁচড় তোলা তুলির মতো। ছাদে দাঁড়িয়ে সিগারেটে সুপটান দিচ্ছে আর পরিবেশের স্নিগ্ধতা উপভোগ করছে দিগন্ত। কোনো কালই এ সময় তাকে বাড়িতে পাওয়া যায় না, কিন্তু আজ ভাগ্যবশত বাড়িতে রয়েছে। দিহান শত আকুতি মিনতি করে দিগন্তকে আটকে রেখেছে। দিগন্তের পাশেই কফি হাতে ছাদের রেলিং ঘেঁষে বসে আছে দিহান। দিহান আকাশের দিকে চেয়ে থেকে বিরস কণ্ঠে বলে, বিয়ে করবে কবে? তোমার আশায় থাকতে থাকতে আমি বিয়ে করে নিচ্ছি। আর কতদিন ভাই? সিগারেটে একটা জোরে টান দেয় দিগন্ত। ফুস করে ধোঁয়ার সেরে বলে, আমারটা এখনো ছোট। কেসে? তোর ভাবি। নাম কি? ঠিকানা দাও। দিলে কি করবি? এবার বেশ ভাব নিল দিহান। তুলে আনবো তোমার জন্য। এক ভ্রু সরু হলো দিগন্তের। ঠাট্টা মিশ্রিত গলায় বলল, জানতে পারলেই প্যান্ট ভিজিয়ে ফেলবি। ভাবটা কম দেখা। নিভে গেল দিহান। কত বড় হয়েছে এখনও দিগন্ত ওকে কিভাবে প্যান্ট ভিজিয়ে ফেলার কথা বলতে পারে। আতে ঘা লাগলো, চেতলো খানিকটা। জোর গলায় কিছু বলতে নিবে, কিন্তু পারল না। থেমে গেল সহসা। চোখজোড়া বিস্ময়ে কিছুটা বড় হয়ে গেল। ঠোঁটজোড়াও স্তনচ্যুত হয়ে গিয়েছে। দিগন্তের শার্টের বোতাম খোলা রয়েছে, শেষের দিকে দুটো লাগা শুধু। বাতাসের ঝাপটা লেগে বাম পাশের শার্টের দিকটা সরে গিয়েছে অনেকটা। পেটানো শরীরে চওড়া প্রশস্ত বুকটা অনেকাংশে উন্মুক্ত। বুকের বাঁ পাশে হৃৎপিণ্ডের ঠিক উপরিভাগে চকচক করছে একটা ছোট্ট শব্দ। চামড়ায় খোদাই করে লিখেছে, বোঝা যাচ্ছে। ছোট শব্দ, অথচ গোটা গোটা অক্ষরে লেখা, বিন্দু চারিণী। অনেকক্ষণ ধরে কোনো সাড়া না পেয়ে ঘাড় বাঁকিয়ে দিহানের দিকে তাকালো দিগন্ত। এদিকে দিহানের সম্পূর্ণ দৃষ্টি লেখাটাতে নিবদ্ধ। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ওর দৃষ্টি অনুসরণ করে বুকের দিকে তাকালো দিগন্ত। মুখ দিয়ে বিরক্তিকর সূচক শব্দ বের করে শার্ট টেনে ঠিক করতে করতে বলল, 2 দিন পর বিয়ে। এভাবে মেয়েদের মতো যেখানে সেখানে নজর দিয়ে বেড়াস কেন? সমস্যা আছে? চোখ সরু করে দিগন্তের কাছে এলো দিহান। অনুসন্ধানী গলায় বলল, কি ছিল এটা ভাই? সিরিয়াসলি আমি শকড। বিন্দুচারানী মানে? কপালে এলোমেলোভাবে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে নিল। অতপর ঠান্ডা গলায় আওড়ালো, বিন্দু থেকে শুরু হয়েছে আমার হৃদয়ে তার চরণ। কবে কখন কিভাবে অসীমে পৌঁছালো বুঝিনি। এখন সে আমার বিন্দুচারিণী, আমার মন গহীনের একমাত্র অধিকারিণী। একের পর এক শখ গিলছে দিহান। গুরুগম্ভীর বেপরোয়া দিগন্ত তালুকদার প্রেমে পড়েছে এটা জানতো, কিন্তু প্রেমে পড়ে যে দেওয়ানা হয়ে গিয়েছে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওর। হতবাক গলায় মুখ থেকে বের হলো, এতটা পরিবর্তন? গুন্ডা মাস্তান দিগন্ত তালুকদার এখন আমার সামনে কবিক্ষ রূপে দাঁড়িয়ে। আই কান্ট বিলিভ। এর মাঝেই ভেসে এলো মিতালির গলার স্বর। বিক্ষিপ্ত মনে দুই সুপুত্রকে গালি ছুটতে ছুটতে ওদের দিকে তেড়ে আসছে। 2 দামড়া রয়েছে আমার ঘরে, একটা নাক মুখ ফাটিয়ে বেড়ায় আর একটা মায়ের আঁচলে মুখ লুকিয়ে বসে থাকে। তোদের যে বললাম শাড়িগুলো ও বাড়িতে গিয়ে দিয়ে আয়, সে কথা কি কানে ঢোকেনি? দুটোই মটকা মেরে ছাদে এসে খোশ গল্পে মেতেছিস। দিগন্ত রাশভারী গলায় বলল, আমি যাব না। ছ্যাদ করে উঠল মিতালি। কেন? তোমার ভাতিজিদের মাথায় গোবর আছে, বিরক্ত লাগে ওদের। এমনি মেজাজ চটে আছে, তার উপর দিগন্তের এরকম মন্তব্য যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। তেলে বেগুনে জ্বলে উঠে রাগী গলায় হুঙ্কার ছুড়ল মিতালি, খবরদার দিগু, ওরা আমার বংশের রক্ত, একদম অপমান করবি না। আমিও ওই বংশের মেয়ে, ভুলে যাস নাকি? আমার গায়ে লাগে এসব। দিগন্ত হেয়ালিপূর্ণ গলায় বলল, সত্য কথার ভাত নেই। এত বেশি সত্য কথা বলিস না দিগু, মারা পড়বি। আজ একা দেখে বলতে পারলি, দোকা হও তখন আমিও দেখব কত বুলি আওড়াতে পারো তুমি। দিহান কানে হাত চেপে বলল, হয়েছে বাবা, চুপ করো। মিতালির দিকে তাকিয়ে দিগন্ত নরম গলায় বলল, 2জনকে পাঠাচ্ছি, দিয়ে আসবে ওরা।
কিছু কড়া কথা বলতে গিয়ে দমিয়ে নিল নিজেকে মিতালি। কিছুক্ষণ ছোট চোখে অবলোকন করলো দিগন্তকে, তারপর দিহানের উদ্দেশ্যে বলল, বানির হলুদের শাড়ি নেয়নি, ওটা তুই ওকে সাথে নিয়ে গিয়ে ওর পছন্দ মতো কিনে দিবি। তারপর ফের হতাশ গলায় বলল, বুঝলি দিহান, বেলাটা শাড়ি পরতে খুব ভালোবাসে। সবার জন্য কেনাকাটা শেষ, কিন্তু ওর জন্যই নেওয়া হলো না। মেয়েটা রং নিয়ে এত খুঁতখুঁতে স্বভাব, যদি আমার দেওয়া শাড়িটা পছন্দ না হয় তাই নিলাম না। আমার তো এখন সময়ও নেই হাতে যে ওকে নিয়ে বেড়াবো। ভাবলাম তোরা ও বাড়ি গেলে বাড়ির সাথে ওকেও নিয়ে যাবি। সে যা হোক, নাস্তা পাঠাচ্ছি, খেয়ে নিস দুজনে। বলে উল্টো পথ ধরল মিতালি। এদিকে দিগন্ত দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে মিতালির কথা শুনছিল। শেষ হতে মুখ দিয়ে চু শব্দ করে উঠল। মিতালি ততক্ষণে কিছুটা দূরে এগিয়ে গিয়েছে। পেছন থেকে দিগন্তের ভারী কণ্ঠস্বরে পা থামালো। সন্ধ্যা নেমে আসছে, কি দিতে হবে তাড়াতাড়ি দাও। ওগুলো পৌঁছে দিয়ে আমি আমার কাজে চলে যাব। না, তুই এখনই কাজে যা। তোর মতো চাকরিধারী ব্যস্ত মানুষদের এত খাটতে হবে না। আর বললি না দুটো ছেলেকে পাঠাবি, পাঠা জলদি। কি করতে হবে আমি বলে দিব ওদের। তারপর দিহানের দিকে ফেরে। তোকেও যেতে হবে না দিহান, আমি খাবার পাঠাচ্ছি। এখানে বসে বসে গিল তুই। শুধু বিয়ের দিন শেরওয়ানি গায়ে চাপিয়ে শাহ বাহাদুরের ভং ধরে গিয়ে কবুল বলবি, পারবি না? দুই ভাই মিতালির দিকে অসহায় নজরে চেয়ে আছে। এই এক মানুষ যার কথার কাছে এ বাড়ির কারো কথা টেকে না। দিহান মিনমিন গলায় বলল, আমি তো কিছু বলিনি আম্মু, আমাকে এভাবে বলছো কেন? সেকেন্ড সময়ও যেতে দিল না মিতালি। ছাদ করে উঠে জবাব দিল, হ্যাঁ সেই তোমার অবস্থা ধরি মাছ না চুই পানি। না কিছু বলেছো না কিছু করেছো। তুমি বাবু সাহেব হয়ে বসে থাকো তো বাপু। আর দিগু, যা বাবু, তোর অনেক কাজ, যা কাজ কর। আর কিছুক্ষণ পর নাক মুখ ফাটিয়ে আমার মুখ উজ্জ্বল করে আসিস, কেমন? বিরক্ত গলায় দিহান বলল, তোমার বলা শেষ হলে যা যা পাঠাবে সেগুলো আমার জিপে তুলে দাও। দিহান, যা তৈরি হয়ে আয় তাড়াতাড়ি। ঠোঁট চাপল মিতালি। একটু কাজের জন্য কতগুলো বাক্য ব্যয় করতে হয় ওর। সন্ধ্যা ঘনিয়ে আসতে দেখে দিগন্তদের নিচে আসতে বলে আবারও ওদের উপর এক চোট ঝাড়ি দিতে দিতে চলে গেল। পাটোয়ারি বাড়ির দরজার সামনে চোখ মুখ শব্দ করে দাঁড়িয়ে আছে দিগন্ত। সামনের দৃশ্য দেখে পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে ওর। একটা লাঠি হাতে বেলাকে মারছে বৃষ্টি। আশেপাশে কেউ নেই। বেলার ফর্সা শরীরে নিচে দাগ ফুটে উঠেছে। বৃষ্টি রাগীভাবে কিছু বলছে আর মারছে ওকে। শব্দহীনভাবে কাঁদছে বেলা। মুখে কোনো রা নেই ওর। চোয়াল শক্ত হয়ে গেল দিগন্তের। বড় বড় পা ফেলে ওদের কাছে গিয়ে বৃষ্টিকে ঝটকা দিয়ে সরিয়ে দিল বেলার কাছ থেকে। খড়খড়ে শক্ত হাতে পরপর 3টা থাপ্পড় মারল বৃষ্টিকে। মাত্র কিছু সেকেন্ডের মাঝে কি থেকে কি হলো বুঝতে বেগ পেল বৃষ্টি। পরক্ষণেই দু গালে মরিচ লাগার মতো জ্বলুনি অনুভব করলো। 1 মিনিট ওভাবেই থাকলো। হুট করে একটা জোরে চিৎকার ছুঁড়ে গালে হাত দিয়ে মেঝেতে বসে পড়লো। কেমন তরপাতে শুরু করলো, জ্বলে যাচ্ছে গালগুলো। বৃষ্টির চিৎকার শুনে ছাদ থেকে হুড়মুড় করে সবাই নিচে নেমে এলো। রহমান পাটোয়ারি মেয়ের কাছে দৌড়ে এসে বৃষ্টির ঘাড়ের ভরসায় হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে বৃষ্টি? এরকম করছিস কেন? বল আমাকে, কি হয়েছে? নির্বাক হয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বৃষ্টিকে দেখছে। বানি বেলার কাছে এসে ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে অস্থির গলায় বলল, বেলা, কি হয়েছে? তোকে তো অনেকক্ষণ আগে নিচে পাঠিয়েছি। বৃষ্টি কাঁদছে কেন ওভাবে? তোর চোখ মুখ কিরকম লাল হয়ে আছে কেন? কি হয়েছিল বোন? হেসকি তুলে কাঁদছেই বেলা। মুখ থেকে কিছু বের হচ্ছে না। কোনো রকম কাঁপা কাঁপা হাত তুলে দিগন্তের দিকে দেখালো। বেলার ইশারা অনুযায়ী সেই দিকে তাকালো সবাই। দিগন্ত শটান হয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। ওর পাশে হতভম্বের ন্যায় থ মেরে দাঁড়িয়ে আছে দিহান। বেলার দাদি রূপজান পাটোয়ারির বুকে মুখ গুজে ন্যাকা কান্না করছে বৃষ্টি। রূপজান নাতনির পিঠে হাত বুলাতে বুলাতে ব্যথিত কণ্ঠে বললেন, কান্দন থামা বুবু, মাথা ধরব। যার জন্য তোর চোহের পানি পড়ছে হের ভালা হইব না।
বৃষ্টি নাক টেনে বলে, আমাকে মেরে কাজটা ভালো করলো না। ওকে আমি কত ভালোবাসি, আর ও এভাবে আমাকে অপমান করলো। এর শোধ কিভাবে তুলতে হয় তা ভালো করেই জানা আছে আমার। রূপজান নাতনিকে লাই দিয়ে বলল, এইবার ওই ভাবলা স্যারাডারে কাবু কইরা বিয়ে কর, তারপর হের নাকে দড়ি দিয়া ঘুরাইয়া নিয়ে বেড়াবি। দাদির আশকারায় যেন আকাশের চাঁদ হাতে পেল বৃষ্টি। মনে মনে কিছু একটা ছক কষে নিয়ে শয়তানি হাসি দিল। লিভিং রুমের সোফায় রাসেল পাটোয়ারি আর রহমান পাটোয়ারির সামনের নির্বাক হয়ে বসে আছে দিগন্ত। দিগন্তের পাশে দুরু দুরু বুকে বসে আছে দিহান। ওদের মাঝে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বেলা। দিগন্ত বেলার দিকে ঘুরেও তাকাচ্ছে না, শটান হয়ে চুপচাপ বসে আছে, দৃষ্টি রহমান পাটোয়ারির দিকে। একটু দূরে বেলার মা আমেনা, চাচি রিনা আর বানি দাঁড়িয়ে আছে, চোখ মুখ শুকনো সবার। রাসেল পাটোয়ারি বেলার দিকে জিজ্ঞাসা চোখে চেয়ে বলল, কি হয়েছিল তখন? বৃষ্টি কেন তোমায় মেরেছিল? কিছুটা সময় পেরিয়ে গেল। বেলা নিরুত্তর হয়ে আগের মতোই দাঁড়িয়ে আছে। রহমান পাটোয়ারি ছোট মেয়ের কাছে এসে ওর মাথায় হাত রেখে আশ্বাস দিয়ে বলল, কি হয়েছিল আব্বুকে বলো। তুমি কি ভুল কিছু করেছিলে যে বৃষ্টি তো মেরেছে? আব্বুকে বলো বেলা। ফুপিয়ে উঠল বেলা, কান্নারত অবস্থায় আটকা আটকা গলায় বলল, আমি কিছু করিনি আব্বু। আপার ফোনে কল এসেছিল, পাশে আপা ছিল না বলে আমি তুলেছিলাম। এই কারণে আপা কেন যেন রেগে গেল, আমাকে অনেক বকলো। কথাটুকু বলে বেলা ঠোঁট উল্টে আবারও কেঁদে দিল। রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বলল, কাঁদে না বেলা, এইটুকুর জন্য বৃষ্টি তোমার গায়ে হাত তুলেছে? উপরে নিচে মাথা নাড়িয়ে সায় জানালো বেলা। তা দেখে চল শক্ত করে ফেললো রহমান। গলা ছাড়িয়ে জোরে বৃষ্টির নাম ধরে ডাকলো। বাবার গলা শুনে দাদির বুক থেকে মুখ তুলে হাসলো বৃষ্টি। নিশ্চয়ই ওকে মারার জন্য দিগন্ত এখন ওর কাছে সরি বলবে, এজন্যই ডাকছে রহমান। সে আশায় ধূপধাপ পা ফেলে তখনই হাজির হলো লিভিং রুমে। সোজা গিয়ে দাঁড়ালো রহমানের কাছে, হালকা কান্নার রেশ ধরে ন্যাকামি গলায় বলে উঠল, আমায় ডাকলে আব্বু? রহমান পাটোয়ারি কড়া দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকালো। তোমার মোবাইল কোথায়? হঠাৎ মোবাইলের খোঁজে কড়ায় হকচকালো বৃষ্টি। স্বাভাবিক গলায় বলল, আমার রুমে। নিয়ে আসো। চমকে উঠল বৃষ্টি, আমতা আমতা করে বলল, কেন? রহমান স্বাভাবিক গলায় বলল, না, তুমি এখানেই থাকো। বানি বৃষ্টির রুম থেকে ওর ফোনটা আনো। বানি অসহায় হয়ে দেখছিল সব। বাবার আদেশ পেয়ে বৃষ্টির রুমে গিয়ে ওর ফোন এনে রহমানের হাতে দিল। রহমান ফোনটা হাতে নিয়ে অন করলো। লক করা দেখে বৃষ্টির দিকে বাড়িয়ে দিয়ে কড়া গলায় বলল, লক খুলে দাও। মুহূর্তে থেমে গেল বৃষ্টি, পায়ে নিচের জমিন কেঁপে উঠল ভয়ে। রহমান পাটোয়ারির কণ্ঠস্বরে কোনো আদর নেই, কোনো প্রশ্রয় নেই। শাসনের ভারী গর্জন শুনে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল ওর। রহমান আবারও বলল, সময় নষ্ট করবে না, খুলে দাও তাড়াতাড়ি। শুকনো ঢোক চেপে কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল বৃষ্টি। প্রথমবার ভুল করলো সেটা দেখে চেঁচিয়ে উঠল রহমান। ওর হুঙ্কারে কেঁপে উঠল বৃষ্টি। কোনো মতে লকটা খুলল, সঙ্গে সঙ্গে ফোনটা ওর হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিল রহমান। প্রথমেই কল লিস্টে ঢুকলো। 1 নাম্বার থেকেই অনেকবার কল এসেছে, সেভ করা হার্টবিট। বিচক্ষণ রহমান পাটোয়ারি যা বোঝার বুঝে নিল। মোবাইলটা এক হাতে আছাড় মেরে মেঝেতে ফেলে দিল। চিৎকার করে উঠল বৃষ্টি, দাঁত কিরমিরিয়ে রাগী গলায় তেজ নিয়ে বলল, কেন ফেলে দিলে ফোন? ওটা আমি নিজের জমানো টাকায় কিনেছিলাম। তোমার আর বলতে পারলো না। সপাটে একটা চর পড়ল গালে। তাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ল খানিক দূরে। রহমান পাটোয়ারির শরীর কাঁপছে রাগে। নিজেকে স্বাভাবিক রাখার যথাযথ চেষ্টা করে দিগন্তের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ের গায়ে হাত তুলে কাজটা ভালো করনি তুমি। তাদের শাসন করার জন্য আমি যথেষ্ট। এবারের মতো কিছু বলছি, কিন্তু মনে রেখো, আমার মেয়েদের ব্যাপারে অন্য কারো হস্তক্ষেপ আমার পছন্দ নয়। দিগন্ত কিছু বলল না, চুপ করে তাকিয়ে থাকলো রহমানের দিকে। রহমান আবার বলে উঠল, বাণীকে নিতে এসেছো, নিয়ে যাও। এই মুহূর্তে আমার পারিবারিক ঝামেলাটুকু আমি তোমাদের সামনে মিটাতে ইচ্ছুক নই।
আশা করি খারাপভাবে নিবে না আমার কথা। দিহান সহসা বলল, না আম্মু, বুঝেছি। এখন আমাদের এখানে থাকাটা উচিত নয়, কিন্তু আম্মু যে বলল আমাদের সাথে বেলাকে নিয়ে যেতে। রহমান বেলার দিকে শান্ত চোখে তাকিয়ে শুধালো। তুমি যেতে চাও আম্মু? বেলা মানা করে দিল। মন ভালো নেই ওর, এখন কোথাও যাওয়ার ইচ্ছে নেই। ঝট করে বসা থেকে উঠে দাঁড়ালো দিগন্ত, গমগমে গলায় বলল, আমরা বাইরে অপেক্ষা করছি। কথাটুকু বলে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, গটগট পায়ে বেরিয়ে গেল। ওর পিছু পিছু দিহানও সবার থেকে বিদায় নিয়ে বাইরে এলো। প্রকৃতির নির্মল বাতাসের ঝাপটা গায়ে লাগিয়ে চোখ বন্ধ করে বসে আছে দিগন্ত। কালো লাল রঙের জিপ গাড়িটার সিটে মাথা এলিয়ে রেখেছে। ওর পাশে চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে বসে আছে দিহান। না হলেও 20 মিনিটের উপর হয়ে গিয়েছে ওর বাইরে অপেক্ষা করছে, কারো আসার নাম গন্ধ নেই। দিগন্ত হাঁসফাঁস করতে করতে বলল, আর কতক্ষণ অপেক্ষা করব ভাই? সেই সন্ধ্যায় এসছি, এখন রাত 8টা বেজে গেল। আর দেরি করলে হয়েছে আজ ওদের শপিং করা। উফ, বিয়ে করাও পাপ। এই ভেজাল, সেই ভেজাল এর শেষ নেই। দিগন্ত চোখ বন্ধ রেখে বলল, বিয়ে করা পাপ না, বল মামাতো বোনকে বিয়ে করতে এসে নিজের কপাল পুড়েছিস। দিহান ম্লান গলায় বলল, আসলেই অন্য বাড়িতে বিয়ে হলে জামাই হওয়ার একটা আলাদা ফায়দা নিতে পারতাম। শ্বশুরের সামনে ফুটানি দেখাতে পারতাম, কিন্তু মামুর সামনে কি ফুটানি দেখাবো? সে তো আমার সম্পর্কে আগাগোড়া সবই জানে। এর পরিপ্রেক্ষিতে চুপ রইল দিহান। আরও কিছু সময় যাওয়ার পর একটা ছোট মিনমিনে গলার স্বরে চোখ তুলে তাকালো। বেলা এসে দাঁড়িয়েছে ওর পাশে। এদিকে দরজা দিয়ে আস্তে ধীরে বাণীকে আসতে দেখে গাড়ি থেকে নেমে ওর দিকে এগিয়ে গেল দিহান। বেলাকে দেখেও গাড়ি থেকে নামলো না দিগন্ত, শুধু চোখ দিয়ে ইশারা করলো অপর পাশে গিয়ে বসতে। বেলা গুটি গুটি পায়ে হেঁটে দিগন্তের অপর পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চোখ ঘুরিয়ে বলে উঠল, এটা অনেক উঁচু দিগন্ত ভাই, আমি কিভাবে উঠবো? ঘাড় বাঁকিয়ে বেলার দিকে তাকালো দিগন্ত, চোখ মুখ শক্ত করে রেখেছে। তেরা গলায় বলল, কেন? গাড়িতে কিভাবে চড়তে হয় সেটা তোর আদর্শ বাপ শেখায়নি? দিগন্তের কটাক্ষ করে বলা কথার বিপরীতে মাথা নাড়িয়ে না বলল বেলা। সরল মনে বলল, আপনাদের বাড়িতে তো জিপ নেই দিগন্ত ভাই, আব্বু শেখাবে কিভাবে? দাঁতে দাঁত চাপলো দিগন্ত, ধমকে বলে উঠল, চুপ কর বেয়াদব মেয়ে। ভালো কিছু তোর বাপ শেখাক আর না শেখাক, মুখে মুখে তর্ক করা ঠিকই শিখিয়েছে। টুকুর টুকুর চোখে দিগন্তের দিকে তাকিয়ে অবাক গলায় বলল বেলা। তর্ক কোথায় করলাম? বড় একটা শ্বাস টেনে নিজেকে শান্ত করলো দিগন্ত। বেলার দিকে এক হাত বাড়িয়ে দিয়ে ঠান্ডা গলায় বলল, হাত ধরে উঠে আয়। দিগন্তের দাবাং বড় হাতের মাঝে বেলা ছোটখাটো নরম হাতটা রাখলো। বেলার 2 হাত মিলিয়ে হয়তো দিগন্তের 1 হাত। দিগন্তের পাশে উঠে বসলো বেলা। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে ঠোঁট কামড়ে ধরে ভাবুক গলায় দিগন্ত বলল, তুই বড় হবি না? হাত এখনো এত ছোট আর নরম কেন? মানে? কিছু না। তুই না আসতে চাইছিলি না, কেন এলি? আব্বু বলল যেতে। ঝট করে চোখ ঘুরালো দিগন্ত, বেলার দিকে বাঁকা চোখে চেয়ে বলল, শোন, তোর বাপের দেমাগ কমাতে বলবি। আমি কারো পরোয়া করে চলি না। আমার জিনিসের উপরে অন্য কারো হস্তক্ষেপও আমি মানব না। বেলা সোজা গলায় বলল, আচ্ছা বলবো। বেলার কথায় ভ্রু কুচকালো দিগন্ত, ভারী গলায় বলল, কি বলবি? আব্বুকে বলবো দিগন্ত ভাই বলেছে তোর বাপের দেমাগ কমাতে বলবি। আমি কারো পরোয়া করে চলি না, আবার জিনিসের উপরে অন্য কারোর হস্তক্ষেপও আমি মানব না। চোখ মুখ বিরক্তিতে ছেয়ে গেল দিগন্তের। এ কোন ভেজাল? কোনটা কটাক্ষ কোনটা কি তাই বোঝে না। কিছু বলার জন্য উদ্যত হতেই বাণী আর দিহান চলে এলো। বাণীকে নিয়ে পেছনের সিটে উঠে বসলো দিহান। ওদের চলে আসায় নিজের মুখটা সংযত রাখলো দিগন্ত। চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড়িয়ে বলল, অসভ্য বেয়াদব একটা মেয়েকে বেছে নিয়েছি আমি, না বড় হবে আর না আমাকে শান্তিতে বাঁচতে দিবে। রাতের নিস্তব্ধতার মাঝে দিগন্তের জিপটা চলছে।
গাড়ি চালানোর ফাঁকে আর চোখে কয়েকবার বেলার দিকে দেখছে দিগন্ত। মাঝ রাস্তায় দিহান আর বানি একটা ক্যাফেতে নেমেছে। কিছুক্ষণ একা সময় কাটিয়ে আসবে। জিপে আপাতত দুজন মানুষের উপস্থিতি। যত সময় যাচ্ছে গাড়ির গতি বাড়ার থেকে কমছে। আধার রজনী ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়ে রয়েছে। ঘাড় বাঁকিয়ে ছেড়ে যাওয়া একের পর এক ল্যাম্পপোস্টগুলো দেখছে বেলা। জিপটা একটা মোড়ে বাঁক নেওয়ার সময় হঠাৎ চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে সহসা ব্রেক কষল দিগন্ত। কিছুটা অস্থির হয়ে বেলার দিকে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে? ঠিক আছিস? ব্যথা পেয়েছিস কোথাও? বেলা মাথা ঝাঁকিয়ে না বলল। স্বস্তির শ্বাস টানল দিগন্ত। পরক্ষণেই বেলার দিকে প্রশ্ন ছুড়ে দিল, কিছু হয়নি? তাহলে এভাবে ষাঁড়ের মতো চেঁচালি কেন? বেলা আঙ্গুল উঁচিয়ে মোড়ের পাশে দাঁড়িয়ে থাকা সাদা গোলাপি মিশেলে হাওয়াই মিঠাইয়ের দিকে তাক করল। কণ্ঠে একরাশ আবদার এনে দৃষ্টি হাওয়াই মিঠাইয়ের দিকে রেখে বলল, ওগুলো নিব, একটু দাঁড়ান না এখানে। মেজাজ খারাপ হলো দিগন্তের। চোখ জোড়া বন্ধ করে নিল। 2 সেকেন্ড নীরবে থাকার মাঝে হৃৎপিণ্ডের অস্বাভাবিক ধরফরানি টের পেল। ঝট করে চোখ জোড়া খুলে ফেলল। ততক্ষণে বেলা সিট বেল্ট খুলে ঝাঁপ দিয়ে নিচে নেমেছে। নিচে নেমে দিগন্তের মুখের দিকে তাকিয়ে বলল, একটু অপেক্ষা করুন, আমি যাবো আর আসবো। দিগন্ত শুনল ওর কথা। সিটে মাথা এলিয়ে দিয়ে ঠান্ডা গলায় বলল, টাকা এনেছিস? টনক নড়ল বেলার। আসলেই তো, ও তো টাকা আনিনি সাথে। টাকা কেন? কিছুই আনিনি সাথে, শুধু মানুষটা এসেছে। ছোট হয়ে এলো মুখটা। বিড়বিড়িয়ে উত্তর করলো, না। তোর শ্বশুর লাগে? টাকা ছাড়ে দিয়ে দিবে নাকি? না। তাহলে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না, চুপচাপ আগের জায়গায় এসে বস। বেলার মন কেমন ছটফটিয়ে উঠল। মনে একটুখানি আশার আলো নিয়ে দিগন্তকে শুধালো, আপনার কাছে নেই? বুঝেও না বোঝার ভান করলো দিগন্ত। কি? টাকা? ও না, নেই। মুখ লটকালো বেলা। নিরাশ গলায় বলল, আপনিও আমার মতো ফকির। চুর শব্দ করলো দিগন্ত। বেলার দিকে বিরক্তির দৃষ্টি ছুড়ে বলল, জি না, আমার পকেট ভরা আছে, কিন্তু তোর এসব বাচ্চামো খাবারের জন্য সিকি পরিমাণও ব্যয় হবে না। কেন? কি দোষ করেছে ওগুলো? ওদের দোষ নেই, সব দোষ তোর আর তোর বাপের। আমার আব্বু আবার কি করলো? রাগী গলায় দিগন্ত বলল। তোর মতো একটা নাদান এনেছে পৃথিবীতে। দিগন্তের কথার সারমর্ম বুঝল না বেলা। অবুঝ গলায় বলল। কিভাবে? বেলার প্রশ্নে বাঁকা চোখে ওর দিকে চাইল দিগন্ত। গম্ভীর গলায় বলল, তুই না সায়েন্সের স্টুডেন্ট? ডিএনএ চ্যাপ্টার নাই তোর বইয়ে? হ্যাঁ আছে, জীববিজ্ঞানে। তাহলে আমাকে জিজ্ঞেস করছিস কেন? কিভাবে? মুহূর্তেই বেলা একগাল হেসে বলল, ও চ্যাপ্টার তো আমি স্কিপ করেছি। প্রথমেরগুলো যা পড়েছি সেখানে থেকেই কমন পাবো, তাই ওটা বাদ রেখেছি। দাঁতে দাঁত চাপল দিগন্ত। রাগে শরীর মন জ্বলে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, ওঠ, গাড়িতে ওঠ। অসভ্য মেয়ে মানুষ, যেটা পড়া দরকার সেটা পড়বে না। আজ বাড়ি ফিরেই ওই চ্যাপ্টার শেষ করবি। কাল যদি শুনেছি শেষ করতে পারিসনি, তাহলে কানের গোড়া নড়িয়ে দেব। বেয়াদব। বেয়াদ্দব বলবেন না, এটা শুনতে পচা লাগে। আমি তো অনেক ভালো মেয়ে, বেয়াদ্দব নই। আলবাত বেয়াদব। তুই বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব। হুট করে বেলাও রেগে গেল। ছোট চোখ জোড়া পাকিয়ে তাকালো দিগন্তর দিকে। ফুঁসে উঠে বলল, একদম বেয়াদ্দব বলবেন না, আমার 14 গোষ্ঠী অনেক ভালো, আমিও ভালো। তাই নাকি? তাই। আপনি চেনেন না আমাকে? না, চিনি না। তোকে চিনে আমার লাভ। নিভে গেল বেলা। মুখটা খাটো হয়ে গেল। আসলেই তো, ওকে চেনে দিগন্তের কি হবে? কিছু বলল না। ঘাড় ফিরিয়ে পেছনে সাদা গোলাপি হাই মিঠাইগুলোতে অসহায় দৃষ্টি ফেলে গাড়িতে উঠে বসলো। মুখ লটকিয়ে চুপ করে রইল। তা দেখে দিগন্ত না ভঙ্গিতে দুপাশে মাথা নাড়িয়ে বিড়বিড়ালো, তোকে তুইও ততটা চিনিস না যতটা আমি চিনি। আস্ত বেয়াদব হচ্ছে দিন দিন, গাধাটা। তারপর হাত নাড়িয়ে একটু দূরে হাওয়াই মিঠাই হাতে দাঁড়িয়ে থাকা মাঝ বয়সী ছেলেটাকে ইশারায় ডাকলো। দিগন্তের ইশারা পেয়ে ছেলেটা মুহূর্তের মাঝেই হাজির হলো ওদের কাছে। পান চিবোনো লাল দাঁত বের করে সালাম ঠুকলো দিগন্তের উদ্দেশ্যে। বিগলিত ভঙ্গিতে খ্যাস খ্যাস গলায় বলল, ভাই, অনেক দিন পর দেখা পাইলাম, কেমন আছেন ভাই? দিগন্ত মাথা নাড়িয়ে গম্ভীর স্বরে আওড়ালো,
তারপর ছেলেটাকে বলল, ওর হাতে 2 রঙের দুটো দিয়ে বাকিগুলো গাড়ির পেছনে রাখ। দিগন্তের কথা কর্ণপাত হতেই কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে বলল বেলা। এতগুলো মিঠাই কি হবে? তুই সহ তোর 14 গোষ্ঠী খাবি। দিগন্তের কথায় ঠোঁট উল্টালো বেলা। ছেলেটাও অবাক গলায় বলল, আগের গোলা শেষ হইছে, নতুন কইরা পুরা বাড়ি ভৈরানি ইয়া বের হইছি এক্ষুনি। আপনি এতগুলো নিবেন ভাই? দিগন্ত আগের মতোই গম্ভীর গলায় বলল,